আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারমিডিয়েট বেস 2027, 28, 29 এবং 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার ধারাবাহিক নিউটনিয়ান বলবিদ্যার সিরিজ ভিডিওগুলোর আলোকে আজকে আমরা আলোচনা করব শক্তির সহনশীলতা নীতি প্রমাণের জন্য যে 6টি নিয়ম রয়েছে। সেই 6টি নিয়মের মধ্যে আজকে তার মধ্যে একটি নিয়ম দেখব। তোমরা জানো যে শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এই পৃথিবীতে মোট শক্তি যা আছে চিরকাল তাই থাকবে, শক্তির ধ্বংস করা যাবে না, শক্তি কবে সৃষ্টি করা যাবে না। এটি কিন্তু শক্তির সংরক্ষণশীলতার নীতি। এই শক্তির সংরক্ষণশীলতার নীতিটি প্রমাণের জন্য আমাদের 6টি প্রক্রিয়া রয়েছে বা 6 ভাবে আমরা প্রমাণ করতে পারি। একটি পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারি। আমরা যদি দেখি, 1 নম্বর হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করতে পারি। আর 2 নম্বর হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও কিন্তু আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতিটি প্রমাণ করতে পারি। আর 3 নাম্বার যদি আমরা দেখি, সেটা হচ্ছে নততল বা আনততল। নততলের মধ্যেও আমরা এই শক্তির সংরক্ষণশীলতার প্রমাণ করতে পারি। তারপর 4 নাম্বার যদি আমরা দেখি, সেটা হচ্ছে সরল দোলকের মাধ্যমে শক্তির নিত্যতা সূত্রটি আমরা প্রমাণ করতে পারি। 4 নাম্বার হচ্ছে প্রক্ষিপ্ত বস্তু, অর্থাৎ এই প্রক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও আমরা এই শক্তি নিত্যতা সূত্র প্রমাণ করতে পারি। তারপর 6 নাম্বার হচ্ছে একটি বেলুন ভর্তি কোনো গ্যাস অথবা আমরা হাইড্রোজেন গ্যাস ভর্তি একটা বেলুনকে যদি আমরা উপর দিকে উড়িয়ে দিই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা শক্তি নিত্যতা সূত্র সেখান থেকে প্রমাণ করতে পারি। অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের মাধ্যমে আমরা শক্তির নিত্যতা সূত্র প্লাস হচ্ছে বেলুন, হাইড্রোজেন গ্যাস এবং বেলুন এর সাহায্যে শক্তি নিত্যতা সূত্র প্রমাণ করা যায়। তার মধ্যে তোমরা এসএসসিতে পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতিটি জানো। আমরা নততলের মধ্যে, সরল দোলকের মধ্যে আজকে যে কোনো একটি প্রমাণ তোমাদের দেখাবো। আমার অন্য লেকচারগুলোতে এই 6টি প্রমাণ কিন্তু থাকবে, তোমরা সেখান থেকে দেখতে পারবে। আমরা যদি এই নততলের মধ্যে যদি আমরা শক্তির সংরক্ষণশীলতার এটি যদি আমরা প্রমাণ করি, তাহলে আমরা 3 নাম্বারটি দেখবো যে নততলে। তাহলে এটি আমরা মুছে দিই। ধরো আমরা একটি নততল আগে আমরা অঙ্কন করে নেই। ধরলাম এটা হচ্ছে থিটা কোণে একটি বস্তু এখান থেকে গড়িয়ে পড়ছে। এই বস্তুর ভর তো নিলাম আমরা m। বস্তুটি যদি এদিক বরাবর যদি গড়িয়ে পড়ে, সে কোনো একটা সময় বি বিন্দুতে আসলো। যদি সে কোনো একটা সময় পরে যদি সে বি বিন্দুতে যদি এসে থাকে, এটা যদি বি বিন্দু হয়ে থাকে, তাহলে এই বস্তুটি যদি কোনো একটা সময় পরে বিতে আসলো, সেক্ষেত্রে আমরা সবসময় এটা উচ্চতাকে আমরা ধরে নিলাম, এটা নাম দিয়ে নিই এ, এটা বি। এটা যদি আমাদের সি হয়ে থাকে, তাহলে আমরা এটাকে আর বি ধরা যাবে না, এটাকে আমরা ডি ধরে নিলাম। এখন এই উচ্চতাটা আমরা যদি ধরে নিই যে টোটালটা উচ্চতা হচ্ছে আমাদের এইচ, অর্থাৎ টোটাল উচ্চতা হচ্ছে আমাদের এইচ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এম ভরের বস্তুটি সি বিন্দু থেকে নততলে গড়িয়ে নিচের দিকে পড়ছে, অর্থাৎ সি থেকে এতে পড়ছে। পড়ার সময় কোনো এক সময় সে ডি বিন্দুতে আসলো। যদি ডি বিন্দুতে এসে থাকে, তাহলে এক্ষেত্রে ধরে নিলাম যে এই দূরত্ব ছিল এক্স, অর্থাৎ এক্স মিটার দূরত্ব করে সে ডিতে আসলো, এটা আমরা ধরে নিলাম। এখন এই ডি বিন্দু থেকে আমরা এখান থেকে একটা লম্ব টেনে নিব, সবসময় এই কাজটা করব। তাহলে এটাকে নাম দিলাম আমরা ডিই। এবং এখান থেকে যেহেতু আমরা লম্ব টেনে নিয়েছি, এখান থেকে আরেকটা আমরা লম্ব টেনে নিলাম, এটাকে নাম দিলাম আমরা এফ। এখান থেকে আমরা এটা নাম দিচ্ছি আমরা এফ। এখন দেখো যে বস্তুটি যখন এই সি বিন্দুতে ছিল, তখন তার মোট শক্তি কত ছিল। যখন সে এই ডি বিন্দুতে আসলো, তখন মোট শক্তি কত। যখন সে এ বিন্দুতে আসলো, মোট শক্তি কত। অর্থাৎ 3টি ক্ষেত্রে কিন্তু মোট শক্তি এর মান কিন্তু সমান হতে হবে, কেননা এটি শক্তির সংরক্ষণশীলতার নীতি নততলের মধ্যে পালিত হয়। এখন আমরা যদি দেখি যে সি বিন্দুর ক্ষেত্রে, আমরা যদি আগে দেখি সি বিন্দুর ক্ষেত্রে, তাহলে আমি এখানে বাংলা ভাষাটুকু লিখলাম না, আমরা লিখলাম যে শুধু লিখলাম সি। সি বিন্দুর ক্ষেত্রে আমরা যদি দেখি, সি বিন্দুতে দেখো বস্তুটির উচ্চতা কিন্তু রয়েছে এইচ। এই জন্য সি বিন্দুতে বস্তুটির বেগ কিন্তু শূন্য, এজন্য তার কোনো গতিশক্তি থাকবে না, শুধুমাত্র বিভব শক্তি থাকবে। এজন্য আমরা সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি আমরা লিখবো শূন্য, শুধু থাকবে কি বিভব শক্তি। তাহলে সেক্ষেত্রে এই বিভব শক্তি যদি আমাদের ইপি হয়ে থাকে, আমরা লিখতে পারবো এম জি এইচ। অর্থাৎ এক্ষেত্রে উচ্চতা কত, উচ্চতা হচ্ছে আমাদের বিসি, বিসির মান কিন্তু হচ্ছে এইচ, এজন্য আমরা লিখবো এম জি এইচ। এক্ষেত্রে এই বিসির কিন্তু উচ্চতা। এজন্য আমরা বলতে পারি যে এই যে বস্তুটির সি বিন্দুতে যে আমরা পেলাম, এই সি বিন্দুতে মোট শক্তি কত। এই সি বিন্দু মোট শক্তি ই হয়ে থাকে, তাহলে আমরা ই সমান লিখতে পারবো এম জি এইচ। কেননা ই ক্ষেত্রে শূন্য, এক্ষেত্রে বিভব শক্তি যোগ হচ্ছে গতিশক্তি। বিভব শক্তি মান এম জি এইচ আর গতিশক্তি মান হচ্ছে শূন্য, এই জন্য মোট শক্তি ছিল এম জি এইচ। এটি কিন্তু আমাদের সি বিন্দুর জন্য মোট শক্তি কিন্তু আমরা পেয়ে গেলাম। আমরা এখান থেকে লিখে নিতে পারি যে সি বিন্দুর জন্য মোট শক্তি আমরা বললাম এম জি এইচ। এখন আমরা দেখবো যে নততলের জন্য এই ডি বিন্দুতে এর শক্তিটি কত। এখন একটু খেয়াল করে দেখো, এটি যেহেতু থিটা কোণ করে রয়েছে, তাহলে এই কোণটা কিন্তু থিটা হবে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের অনুরূপ কোণ। এটা থিটা হলে এটা হচ্ছে কি থিটা। এখন যদি থিটা কোণ করে থাকে, এখন যদি এই বস্তুটি কি গড়িয়ে সি থেকে যদি এই ডি বিন্দুতে আসে,
তখন কিন্তু এই ডি তে আসে কিন্তু সে কিন্তু এখানে স্থির হয় নাই, অর্থাৎ ডি তে কিন্তু সে গতিশীল। এই জন্য এই ডি বিন্দুতে বস্তুটির দুটি শক্তি রয়েছে, বিভব শক্তি রয়েছে, গতিশক্তি রয়েছে। কেননা বিভব শক্তি রয়েছে, দেখো এই ডি বিন্দুটি কিন্তু এই যে ভূমি থেকে অর্থাৎ এই এফ বিন্দু থেকে এতটুকু উচ্চতা রয়েছে, এই জন্য এটি উচ্চতা থাকার কারণে বিভব শক্তি আছে। ঠিক একই সাথে ডিতে সে কিন্তু গতিশীল, তার গতিশীল যেহেতু এই জন্য তার গতিশক্তি রয়েছে। তার গতিশক্তি হবে এই উপরের উচ্চতার কারণে, অর্থাৎ এই যে সে কতটুকু নামলো, সে সি থেকে ডিতে নামলো, অর্থাৎ উচ্চতা হচ্ছে আমাদের সিই, এই সি কিন্তু সে নেমে পড়ছে। সি যদি নেমে পড়ে তাহলে আমাদের এই সি নামার জন্য তার হচ্ছে গতিশক্তি, এবং ডি এফ এই ভূমি থেকে এটা থাকার জন্য হচ্ছে কিন্তু তার হচ্ছে বিভব শক্তি। এই জন্য আমরা ডিতে যদি আমরা হিসাব করি, ডিতে বিভব শক্তি যদি হিসাব করি, তাহলে আমরা দেখবো যে ডি বিন্দুর ক্ষেত্রে, দেখো যে ডি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা এই বিভব শক্তি হিসাব করি, বিভব শক্তি ছিল আমাদের ইপি। ডি বিন্দুতে বিভব শক্তি যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে ইপি সমান আমরা জানি যে এম ডি ইন্টু এইচ উচ্চতা। তাহলে আমরা এই ডি বিন্দুর জন্য উচ্চতা কত, ডি বিন্দুর জন্য কিন্তু আমাদের উচ্চতাটা কিন্তু হচ্ছে আমাদের ডিএফ, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উচ্চতা হচ্ছে কিন্তু ডিএফ। আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি যে এই ডিএফ, এই যে ডিএফ এই যে এটা এবং ইবি এই দুটি কিন্তু সমান, এই দুটি কিন্তু সমান। এই জন্য আমরা এই ডিএফ এর পরিবর্তে কিন্তু আমরা এখানে আমরা লিখতে পারি কি এমজি ইবি, এমজি ইবি কিন্তু লিখতে পারি। এই ইবি হচ্ছে আমাদের ই থেকে বি, এটা হচ্ছে আমাদের ইবি। এখন যদি আমরা এই কোনোভাবে যদি এই ইবি এর মানটা বের করতে পারি, তাহলে টোটালটা হচ্ছে এইচ, এইচ থেকে আমাদের এই এই ইসি এই মানটা আমাদের বাদ দিতে হবে। যে সম্পূর্ণটুকু হচ্ছে এইচ, এই আমাদের মান দরকার হচ্ছে এই ইবি এর মান দরকার। তাহলে সম্পূর্ণটুকু যদি এইচ, এইচ থেকে আমরা যদি ইবি বের করতে চাই তাহলে আমাদের ইসি এর মানটি বের করতে হবে। যদি ইসি এর মানটি যদি আমরা বের করি তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে ত্রিভুজ, দেখো ডিই সি হতে পাই, ত্রিভুজ ডিই সি হতে পাই, এই যে ছোট ত্রিভুজ এখান থেকে পাই, আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান সাগরে লবণ আছে, তার লম্ব হচ্ছে আমাদের এটা ইসি, আর অতিভুজ হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে এক্স। এক্ষেত্রে আমরা লিখতে পারি এই ইসি এর মান হচ্ছে এক্স সাইন থিটা। এই ইসি এর মান কিন্তু আমরা পেলাম এক্স সাইন থিটা, এখানে আমরা লিখে নিতে পারি ইসির মান ছিল এক্স সাইন থিটা। আমরা কিন্তু এটার মান ইসির মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন দেখো এই যে যেহেতু মান আমার বিই দরকার, এই পুরাটুকু হচ্ছে এইচ, পুরাটুকু যদি এইচ হয়ে থাকে তাহলে এই পুরাটুকু এইচ থেকে যদি এক্স সাইন থিটা বাদ দিই তাহলে কিন্তু আমরা এই বিটা পেয়ে যাই। তাহলে এই জন্য এটাই সমান আমরা লিখতে পাবো এম জি, এই ইবি সমান আমরা যেটা পাবো, ইবি সমান আমরা পাবো এইচ মাইনাস এক্স সাইন থিটা। আমরা কিন্তু এটা পাবো। কেন এটা পাবো, কারণ সম্পূর্ণ হচ্ছে বিসি, বিসির মান কিন্তু হচ্ছে এইচ, এই এইচ থেকে এই এক্স সাইন থিটা যদি এই দৈর্ঘ্যটুকু বাদ দেই তাহলে আমরা ইবির মানটা পেয়ে যাচ্ছি। এইচ থেকে এক্স সাইন থিটা বাদ দিলে আমরা ইবির মানটা পেয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আমরা এই ইবির মানটা কিন্তু পেলাম এইচ মাইনাস এক্স সাইন থিটা, এটা কিন্তু পেলাম। এখানে যদি আমরা একটু গুণ দিয়ে নিই তাহলে আমরা লিখতে পারবো এম জি এইচ মাইনাস এম জি এক্স সাইন থিটা, এটা কিন্তু আমরা পেলাম এই ডি বিন্দুতে বিভব শক্তিটা পেলাম। এখন দেখো এই ডি বিন্দুতে তার গতি শক্তিটা আমরা বের করব। যদি এই ডি বিন্দুতে গতি শক্তিটা বের করি, গতি শক্তিটা হচ্ছে সে কতটুকু পড়লো। খেয়াল করে দেখো যে ডি বিন্দুতে আসার সময় সে কিন্তু উলম্ব দূরত্ব অতিক্রম করছে এক সাইন থিটা, সে কিন্তু নিচে নামলো সাধারণত ই থেকে সি বিন্দু পর্যন্ত, অর্থাৎ সে নিচে নামছে ই সি থেকে ই বিন্দু পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত সে নিচে নামছে। অবশ্যই এই পথটা আমরা ধরবো না, যদিও সে এদিক বরাবর নামতেছে কিন্তু আমরা উচ্চতাটা ধরবো। উচ্চতা হচ্ছে সি থেকে সে ইতে নামলো, অর্থাৎ যখন সে ডিতে আসছে তখন সে এম থেকে এই ইতে চলে আসছে, অর্থাৎ ডি বিন্দুর উচ্চতা এবং এই বিন্দুর উচ্চতা কিন্তু সেম একই। এই জন্য সে এদিক বরাবর নামুক অসুবিধা নেই, কিন্তু সে মূলত নিচে নামছে কতটুকু, সি থেকে ই বিন্দু পর্যন্ত নিচে নামছে। এই জন্য এই নিচে নামার জন্য হয় সাধারণত গতিশক্তি, আর ভূমি থেকে উচ্চতার উপর দিকে যেটা উচ্চতা থাকে সেটার জন্য হয় বিভব শক্তি। এবং সে নিচে নামছে সি থেকে ই বিন্দু পর্যন্ত, এই জন্য আমরা বলবো যে ডিতে গতিশক্তি ইকে সমান আমরা জানি হাফ এম বি স্কোয়ার। এক্ষেত্রে এটা থাকলো আমাদের হাফ এম, আর বি স্কোয়ার যেহেতু বি স্কোয়ার সমান আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2gh। এক্ষেত্রে প্লাস কেন না, কারণ বস্তুটি নিচে দিকে পড়তেছে এই জন্য প্লাস। আর এইচ, এখানে এইচ বলতে সে কতটুকু নামলো, এখানে এইচ বলতে সে নামলো কত এক্স সাইন থিটা, সে কিন্তু নামলো এক্স সাইন থিটা কিন্তু নামছে। সেক্ষেত্রে আমাদের আদিবেগ যেহেতু শূন্য, এই জন্য এটাকে আমরা শূন্য ধরতে পারি। এটাকে যদি শূন্য ধরি তাহলে এটা থাকলো, অর্থাৎ এটা কিন্তু আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা থাকলো। এক্ষেত্রে 2 যদি চলে যায় তাহলে আমরা লিখতে পারি এম জি
এক্স mg x sin থিটা। আমরা কিন্তু এটা পেলাম যে mg x sin থিটা। এখন এটা কিন্তু আমরা পেলাম যে গতিশক্তি। এখন এই ডি বিন্দুতে মোট শক্তিটি কত, এই ডি বিন্দুতে মোট শক্তিটি যদি আমরা হিসাব করি তাহলে এই ডি বিন্দুতে বিভব শক্তি পেয়েছিলাম আমরা এইটা, এটার সাথে এটা যোগ করতে হবে। সুতরাং আমরা যদি লিখে নিই ডিতে মোট শক্তি ই সমান আমরা লিখবো ইপি যোগ হচ্ছে ইকে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মোট শক্তি এই ইপির যে মানটি ছিল, ইপির মানটি ছিল আমাদের এই যে এটা, এই যে ইপির মানটা কিন্তু আমাদের এইটা ছিল। সেক্ষেত্রে আমরা লিখতে পারি mgh মাইনাস mgx sin থিটা, এটা ছিল আমাদের বিভব শক্তি। তারপরে প্লাস ইকে, আর ইকের মানটি আমরা কিন্তু পেয়েছি অলরেডি, ইকের মানটা কিন্তু আমরা এটা পেয়েছি, এটা তাহলে mgx sin থিটা প্লাস mgx sin থিটা, আমরা কিন্তু এটা পেয়েছি। তাহলে mgx sin থিটা প্লাসের আর মাইনাসের যদি চলে যায় তাহলে আমাদের শুধু থাকলো কত mgh। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ডি বিন্দুতে মোট শক্তি কত mgh, অর্থাৎ এই ডিতেও কিন্তু মোট শক্তি ছিল আমাদের mgh। এইভাবে কিন্তু আমরা যদি এই থিওরিটি বুঝে থাকি তাহলে কিন্তু পরীক্ষায় যদি এখানে এম এর ভর দেওয়া থাকে 2 কেজি বা 3 কেজি বা 200 গ্রাম বা 300 গ্রাম ভর দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি উচ্চতার মানটা যদি যে কোনো একটা দেওয়া থাকে বা একটা কোণের মান যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এই থিওরি প্রয়োগ করে যে কোনো ধরনের সৃজনশীল খুব সহজে করতে পারবো। এখন দেখো আমাদের সি বিন্দু পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে, ডি বিন্দু পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে, এখন রয়েছে আমাদের এ বিন্দু। এখন খেয়াল করে দেখো বস্তুটি যখন এ বিন্দুতে নামলো, অর্থাৎ সি থেকে যখন সে এ বিন্দুতে নামলো, তো নামার সময় যখন সে এ বিন্দুতে নামবে তখন কিন্তু তার কোনো উচ্চতা থাকবে না। যদি কোনো উচ্চতা না থাকে এর জন্য বিভব শক্তি কিন্তু শূন্য হবে এবং সমস্ত শক্তি কিন্তু তার গতি শক্তি হিসেবে থাকবে, কেননা সে উপর থেকে যত উপরে তত তার ব্যাগ বৃদ্ধি পাবে। এই জন্য সমস্ত শক্তি তার কি গতি শক্তি থাকবে, কিন্তু কোনো বিভব শক্তি থাকবে না, কারণ এই বিন্দুতে কোনো উচ্চতা নেই। এখন আমরা এই বিন্দুর ক্ষেত্রে যদি দেখি, দেখো এই এ বিন্দুর ক্ষেত্রে আমরা যদি দেখি, এ বিন্দুর ক্ষেত্রে তার বিভব শক্তি কিন্তু শূন্য হবে। কেননা এই বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি শূন্য হবে, কারণ এই বিন্দুতে কোনো উচ্চতা নেই আর এই বিন্দুতে থাকবে শুধু গতি শক্তি। তাহলে একে সমান আমরা লিখতে পারি হাফ এম বি স্কোয়ার। এক্ষেত্রে আমরা একে সমান যেটা আমরা পাবো হাফ এম বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2gh। এক্ষেত্রে এইচ বলতে আমরা সি বিন্দু এ বিন্দু পর্যন্ত এইচ বলতে আমরা কিন্তু এই সম্পূর্ণ এই উচ্চতাটুকু বুঝবো, অর্থাৎ এই দৈর্ঘ্যটুকু বুঝবো না, আমরা অতিভুজটা নিব না, আমরা নিব সে সিতে ছিল এখন কোথায় নামলো এতে, তার মানে কতটুকু নিচে নামছে, সে নামছে এইচ পর্যন্ত, অর্থাৎ এই টোটাল দৈর্ঘ্য কিন্তু আমাদের এইচ ছিল, এজন্য সে এইচ পর্যন্ত নামছে। তাহলে ইউ স্কোয়ার প্লাস 2gh। এক্ষেত্রে আদিবেগের মান যেহেতু শূন্য, তাহলে আমরা এখানে শূন্য প্লাস লিখতে পারি 2gh। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই হাফ এম ইন্টু হচ্ছে 2gh, এই 2 যদি চলে যায় তাহলে আমরা লিখতে পারি mgh। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে গতিশক্তি ছিল আমাদের mgh। সুতরাং এই বিন্দুতে মোট শক্তি যদি আমরা হিসাব করি ই সমান বিভব শক্তি ছিল শূন্য আর গতিশক্তি ছিল mgh, তাহলে মোট শক্তি আমরা পেলাম mgh। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এ বিন্দু এবং ডি বিন্দু এবং সি বিন্দু সে মোট শক্তি পরিমাণ কিন্তু সেম থাকে। একইভাবে আমরা এখানে যদি হাজার হাজার বিন্দু যদি ধরি, সমস্ত বিন্দুতে কিন্তু মোট শক্তি সেমই থাকবে। এই জন্য এটা হচ্ছে আমাদের এই বিন্দুতে মোট শক্তি হচ্ছে mgh। এইভাবেই কিন্তু আমরা এই নততলের ক্ষেত্রে যে কোনো ধরনের সৃজনশীল যদি আসে খুব সহজে কিন্তু তোমরা সমাধান করতে পারবে। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।